স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। প্রতি কার্য দিবসে লেনদেন শুরু ৮ থেকে লেনদেন শেষ হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমরা। এই মুহূর্তে সাথে আছি আমি শাকিলা হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সূচকগুলোর অবস্থান। আজকের দিনের শুরু থেকে প্রথমে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সাধারণ সূচক কিছুটা পড়তে শুরু করে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ১১৭.15 পয়েন্টের মতো কমে গেছে সাধারণ সূচক, অবস্থান করছে ৪,৭৩৮ পয়েন্টে। অন্যান্য দুটি ইন্ডেক্সের মধ্যে ডিএসসি 20 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ৫১.৪৯ পয়েন্ট কমে গেছে, অবস্থান করছে ৩,৬৫০ পয়েন্টে, এবং ডিএসসির অল শেয়ার প্রাইস ইন্ডেক্স ৯৮.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,০১৪ পয়েন্টে। এছাড়া মোট লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আজকে কিন্তু শুরুতে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং আমরা গত কার্য দিবসে দেখেছিলাম প্রায় ১০০-এর উপরে সূচক বেড়েছিল। তবে কিছুক্ষণ আগে আমরা দেখলাম লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে ২০৮টির দর পড়ে গেছে, বেড়েছে ৬টির দর। শুধুমাত্র শেয়ারের ক্ষেত্রে একই প্রবণতা, ২০৯টির দর পড়ে গেছে, বেড়েছে ৫টির, এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা ১৮টি মিউচুয়াল ফান্ডের দর এই মুহূর্তে কমতে দেখছি, বেড়েছে ৩টি মিউচুয়াল ফান্ডের দর। এই ছিল বাজারের সর্বশেষ অবস্থা। আজকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর RM দেবনাথ। কথা বলছি তার সাথে। প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডক্টর দেবনাথ, এখন তো সবথেকে আলোচ্য বিষয় হচ্ছে বাজেটের বিষয়টি, এবং বাজেটে প্রথমেই যে বিষয়টি আমি আপনার সাথে জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাজেট ঘাটতি মোকাবেলায় ব্যাংক ব্যবস্থা থেকে যে সরকার ঋণ নিচ্ছে, তো এটি অর্থনীতিতে কিরকম প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে ঘাটতি ব্যাপারটা এটা বরাবরের ব্যাপার, প্রতি বছরই ঘাটতি হয়। এখন ঘাটতির সংস্থানটা করতে হবে, সেটা হচ্ছে প্রশ্ন। ঘাটতির টাকাটা আসবে হয় বিদেশ থেকে ঋণ হিসাবে অথবা দেশীয় অভ্যন্তরীণ সূত্র থেকে, উৎস থেকে। অভ্যন্তরীণ সূত্রের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা, ব্যাংকের মধ্যে দুটো আবার কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, আরেকটা হচ্ছে সাধারণ মানুষ কাছে সঞ্চয়পত্র দিয়ে ঋণ নেওয়া। এখন সরকার যদি সঞ্চয়পত্র থেকে ঋণ নেয় তাহলে এক ধরনের প্রতিক্রিয়া হবে, এটা বাজারে এই টাকাটা আছে, সরকার এই টাকাটা তুলে নিল, এতে কোনো মূল্যস্ফীতির উপর কোনো প্রভাব পড়ে না, বরং ভালোই হয় প্রভাব। যদি বাণিজ্যিক ব্যাংক থেকে নেয়, এই টাকাও দেশে আছে, বাজারে আছে, এই টাকা সরকার তুলে নিল, এতে কোনো খারাপ প্রতিক্রিয়া হয় না। একটা প্রতিক্রিয়া আছে সেখানে, কারণ বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার টাকা নিলে বেসরকারি খাত টাকা পায় না, একটা বড় অভিযোগ আছে। এক্ষেত্রে একটা প্রশ্ন, মানে অনেক সময় আমরা এরকম অভিযোগও শুনেছি যখন ব্যাংকগুলো অনেক ঋণ নিচ্ছিল, ব্যাংক ব্যবস্থা থেকে যখন অনেক বেশি ঋণ নেওয়া হচ্ছিল, তখন এরকমও প্রশ্ন উঠেছিল যে মানে ব্যাংকগুলো দেখা গিয়েছে যে আমানত বা ঋণ প্রদানে যে সুদের হারটি, সেটি এবিবির বেঁধে দেওয়া সুদের হার থেকে বেশি নিয়েছে, এরকম কিছু অভিযোগও উঠেছিল। এখানে দুটো জিনিস ঘটে, এখানে বাইরে একটা ভুল বোঝাবুঝি আছে। আসলে ঋণের উপর যে সুদের হার হবে এটা নির্ভর করবে আমানতের উপর সুদের হার কত। আমাকে তো প্রথম আমানতটা সংগ্রহ করতে হবে। আমানতের উপর যদি সুদের হার আমার 10% হয়, তাহলে আমি নিয়মের মধ্যেই 15% সুদের হার করতে পারি লেন্ডিংয়ের উপরে, কারণ 5% বা 5% এটা মার্জিন বা স্প্রেড যেটাকে বলে, এটা বাংলাদেশ ব্যাংক অনুমতি দেওয়া। এখন আমানতের উপর ইন্টারেস্ট রেট যদি কমানো যায় তাহলে ওদিক দিয়েও কমানো যায়, কিন্তু আমানের উপর ইন্টারেস্ট রেট কমানো যায় না। তার কারণ হচ্ছে মূল্যস্ফীতির একটা ব্যাপার আছে। যারা সাধারণ আমানতকারী তারা যখন ব্যাংকে টাকা রাখবে, মূল্যস্ফীতি যদি 10% হয় আর ও যদি আমাকে 8% ইন্টারেস্ট দেয়, তাহলে তো আমার পোষাবে না, আমি আমানতকারী তো পোষাবে না। কাজে আমানতকারীকে পোষাতে হলে আমানতকারীকে মূল্যস্ফীতির উপরে তাকে সুদটা দিতে হবে। তো মূল্যস্ফীতি এখন বর্তমান বাজারে 10-এর উপরে ছিল, এখন একটু কমেছে। তো 10 যদি মূল্যস্ফীতি হয় তো ন্যাচারালি 10-এর উপরে আমাকে আমানতকারীকে ইন্টারেস্ট দিতে হবে। তো আমানতকারীকে 10 বা 10.5 বা 11 দিলে এই ল্যান্ডিংয়ের উপরে ইন্টারেস্ট রেট ন্যাচারালি বাড়বে। কাজে এইখানে হচ্ছে কি, একটা অভিযোগটা যেটা করে ব্যবসায়ীরা যে ল্যান্ডিংয়ের উপর ইন্টারেস্ট রেট বেশি। এখানে আমার একটা কথা আছে যে ব্যবসায়ীরা তারা যখন আমানত রাখেন তারা কি ইন্টারেস্ট রেট কম নেন? তারা কিন্তু ইন্টারেস্ট রেট কম নেন না, তাদেরও তো আমানত ব্যাংকে আছে। কিন্তু এই ক্ষেত্রে বলা হয় যে লেন্ডিংটার উপর যখন বেশি হয়ে যায় তখন যে ক্ষুদ্র মানে এসএমই খাতগুলা এগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, এটা হবে না, কারণ এই কতগুলো খাত আছে অগ্রাধিক খাত, যেমন রপ্তানি খাত, এগ্রিকালচার, এগুলো রপ্তানি খাত, এগ্রিকালচার এবং ক্ষুদ্র ঋণ, এগুলোর উপর ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংকের ফিক্স করে দেওয়া আছে, এগুলো কমই থাকে। কথাগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে বা যেগুলো কমার্শিয়াল লোনের ইন্টারেস্ট নিয়ে এই কথাটা বেশি হয়। তা আমি বরাবর বলে এসেছি যে
ব্যাংক তো বেশিরভাগ ব্যাংক হচ্ছে এখন বেসরকারি লোকের হাতে, সরকারের ব্যাংক তো 6-7টা ব্যাংক আছে, সেখানে টোটাল ব্যবসার মাত্র 30-35% সরকার নিয়ন্ত্রণ করে, বাকি ব্যবসা তো সব বেসরকারি ব্যাংকের হাতে। তো বেসরকারি ব্যাংকের মালিক তো বেসরকারি ব্যবসায়ীরা নিজেরাই, তারা তো ইন্টারেস্ট রেট কমাতে পারে, তারাই তো কমাচ্ছে না ইন্টারেস্ট রেট। এটা খুব মজার ব্যাপার আর কি। তবে হ্যাঁ, ইন্টারেস্ট রেট কমানোর ব্যবস্থা কিন্তু ব্যাংকগুলো করতে পারে, কারণ অনেক অদক্ষতা ব্যাংকে রয়ে গেছে। সেই অদক্ষতাগুলো যদি ব্যাংক কমাতে পারে, বিশেষ করে লোন লস যদি কমাতে পারে, লোন প্রভিশনিং যদি কমাতে পারে, তাহলে কিন্তু ব্যাংক আমি মনে করি ইন্টারেস্ট রেট বেশ কিছুটা তারা কমাতে পারে। এই অভিযোগটা সর্বাংশে সত্য এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না। তো মূল প্রশ্ন যেটা ছিল যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া, এটা অর্থনীতিতে কি প্রভাব ফেলবে? ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিলে অর্থনীতির প্রথম প্রভাব হচ্ছে বেসরকারি খাত ঋণ কম পায়, তাদের ঋণের টান পড়ে, এটা একটা প্রভাব পড়ে। দ্বিতীয় সবচেয়ে মারাত্মক হচ্ছে যদি সরকার ব্যাংকিং ব্যবস্থা বলতে যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া শুরু করে, এইটা হচ্ছে ডেঞ্জারাস ব্যাপার। এই কাজটা আমাদের হয়েছে, অতীতে কিছুদিন হয়েছে। আমার মনে হয় এখন তখন যে মূল্যস্ফীতিটা বেড়ে যায়, কারণ এই টাকাটা তো নতুন করে বাজারে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের তো লোন দেওয়ার কোনো ক্যাপাসিটি নেই, নোট ছাপিয়ে করতে হয়। এটা করলে নোটস ইন সার্কুলেশন বেড়ে যায়, এটা মানি সাপ্লাই বেড়ে যায়, ব্রড মানি বেড়ে যায়, এতে এটা মূল্যস্ফীতিটা বেড়ে যায়। এইটা খুব আমাদের জন্য খুব খারাপ ঘটনা। তো এটা ঘটেছে, কিন্তু এখন আমার মনে হয় বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তো এখন যে জিনিসটি, যেমন আগামী বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা প্রায় 21,000 কোটি টাকা ধরা হয়েছে, এই ঋণটা দিতে ব্যাংকগুলো কি প্রস্তুত? এই মুহূর্তে ব্যাংকগুলোর যে অবস্থা, আসলে তো ব্যাংকের মধ্যে তো 30টা হচ্ছে বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংকের কাছ থেকে তো সরকার কোনো ঋণ নিচ্ছে না, ঋণগুলো নেওয়া হয় সরকারি ব্যাংকের কাছ থেকে। এই মুহূর্তে সরকারি ব্যাংকের যে লিকুইডিটি পজিশন, সরকারি ব্যাংকের পক্ষ থেকে আরও বেশি টাকা দেওয়া এটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে পড়তে পারে, যদি না নতুন করে আমানত সংগ্রহ করা যায়। এখন অসুবিধা হচ্ছে বর্তমানে যে আমানত প্রবৃদ্ধির যে হার, এটার থেকে ঋণের প্রবৃদ্ধির হার বেশি। আমানতে যদি ডিপোজিট গ্রোথটা বেশি না হয়, তাহলে যদি হয় তাহলে কিন্তু সরকারকে ঋণ দেওয়া যাবে, কিন্তু ডিপোজিট গ্রোথ যদি এক্সপেক্টেড না থাকে তাহলে কিন্তু সরকারকে ঋণ দেওয়া বেশ কঠিন হয়ে পড়তে পারে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা বিষয় যেমন বলা যায়, যেমন আমরা মানে যেটা দেখছি যে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিন্তু দেখা গেছে যে সিচুয়েশনটা যেরকম যে তাদের যে আগে দেখা যেত তাদের সারপ্লাস লিকুইডিটি থাকতো, কিন্তু কিছুদিন এখন দেখা যায় যে তাদেরকে কল মানি মার্কেট থেকে ঋণ করতে হচ্ছে। তো এই যে এই অবস্থায় আপনি যে বলছেন যে তারা এখন কিভাবে সম্ভব হবে এই বাড়তি বোঝাটা বা বাড়তি ঋণের বিষয়? ইনক্রিমেন্টাল ডিপোজিট যদি আসে, আমি সে কথাটা বলছি যে অলরেডি তো ন্যাশনালাইজ সরকারি ব্যাংক যেগুলো আছে তাদের ডিপোজিট গ্রোথ বা অ্যাডভান্স গ্রোথ একটা স্যাচুরেটেড পয়েন্টে আছে। এর মধ্যে এই আপনি যেটা বললেন যে সরকারের ঋণের টার্গেট হচ্ছে 21,000 কোটি টাকা, আমার যতটুকু মনে পড়ে এইবারে বোধহয় 18,500 কোটি টাকার মতো ছিল, তো 2,000 কোটি টাকার মতো বাড়বে। সেই অর্থে কিন্তু ইনক্রিমেন্টাল ঋণ হচ্ছে সরকারের মাত্র 2,500 কোটি টাকা, সেটা খুব বড় বেশি গ্যাপ না। কিন্তু এটাও তো বলা হচ্ছিল যে 18,000 18,500 ছিল, এটাও অনেক বেশি ছিল, এরকম বলা হচ্ছিল যে বেশি নেওয়া হচ্ছে না। আমি মনে করি সরকারের ঋণ নেওয়াটা এইটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ঋণের টাকাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে। ঋণ নিয়ে যদি এখন ঘি খায় কেউ তাহলে কিন্তু মুশকিল। আমি নিশ্চিত সরকার ঋণ নিয়ে ঘি খাচ্ছে না। তো ঋণ নিয়ে যদি সরকার যদি প্রোডাক্টিভ কাজ করে, ঋণ নিয়ে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়, তাহলে কিন্তু ঋণের ব্যাপারে বা ডেফিসিটের ব্যাপারে, যেটা ঘাটতির ব্যাপারে আমরা যেসব কথা বলি, এটা এই ব্যাপারে আমার মনে হয় না এত বেশি কথা বলা ঠিক হবে। তো আরেকটা জিনিস, আপনি কিছু মূল্যস্ফীতির কথা বলছিলেন যে এই যার জন্য আমানতের বিষয়টি, তো সরকার তো এখন দেখা গেছে বিআইডিএস এর কিছু সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রায় এভারেজে 10.10 মানে মূল্যস্ফীতি। তো সরকার এই নতুন বাজেটে ধরা হচ্ছে যে 7.5। তো এইটা কি সম্ভব হবে বলে আপনি মনে করেন? এইটা এই আগামী বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, দুটো চ্যালেঞ্জ হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বেশ কিন্তু বিরাট রকমের একটা মন্দার ভাব আবার দেখা দিচ্ছে। এই মন্দাটা যদি বেশি হয় তাহলে কিন্তু এটার প্রভাব আমাদের কাছে উপরে পড়বে, কারণ আমরা রপ্তানি বাজার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে আমাদের রপ্তানি বাজারের প্রায় 80-85% বাজার হচ্ছে ওই জায়গাতে। ওইখানে যদি কোনো সংকট সৃষ্টি হয়, এই সংকটের প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বে। এটা একটা বড় আগামী বাজেটের যে 12-13 অর্থ বছরে এটা একটা বড় চ্যালেঞ্জের এরিয়া হবে। আরেকটা চ্যালেঞ্জ এরিয়া হচ্ছে মূল্যস্ফীতি। এইবার যেটা কমেছে খাদ্য মূল্যস্ফীতির কারণে, প্রচুর খাদ্য হয়েছে, বাফার স্টক আমাদের প্রায় 15 লাখ টনের মতো আমাদের খাদ্য আছে, স্টকে আছে। তো
এই বোরোটা ভালো বোরো ফসল হয়েছে, যার প্রভাবটা এই ফুডে পড়েছে, এর জন্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। কিন্তু আগামী দিনে এই মূল্যস্ফীতিকে 7% নামিয়ে আনা এটা কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, 7 মানে এটাই বললাম যে সারা এই বছর জুড়ে কিন্তু যে রাখা যায়নি সেটা। এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ হবে জিডিপি গ্রোথ রেট। যেমন এইবার যা বোঝা যাচ্ছে 6.5-এর মতো আমাদের হয়েই যাবে, এমনকি 7-এর কাছাকাছি হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট অফ পারফরমেন্স হবে, কারণ অনেকেই আমরা আশঙ্কা করেছিলাম যে জিডিপি গ্রোথ রেট এত হবে না, তো এটা হবে। কিন্তু আগামী বছরে এই পারফরমেন্স ধরে রাখা এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। ডক্টর দেবনাথ, আমরা এখন একটা বিরতি নেব, তারপরে আবারও ফিরে আসবো আলোচনায়। এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে আয়োজন ব্যবসাপাতি সারাদিনের। শুরুতেই দেখে নিচ্ছি এই মুহূর্তে সূচকগুলোর অবস্থান। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম প্রায় 100 পয়েন্টের উপরে কমে গিয়েছিল সাধারণ সূচক, এবং সে অবস্থা এখনো বজায় আছে, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে 152.67 পয়েন্ট কমে গেছে সাধারণ সূচক, অবস্থান করছে 4702 পয়েন্টে। এছাড়া অন্যান্য দুটি ইন্ডেক্সের মধ্যে ডিএসসি 20 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে 75.06 পয়েন্টের মতো কমে গেছে, অবস্থান করছে 3626 পয়েন্টে, এবং ডিএসসির অল শেয়ার প্রাইস ইন্ডেক্স 129.62 পয়েন্ট কমে গিয়ে 3963 পয়েন্টে 83 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া মোট লেনদেনের পরিমাণ 215 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই ছিল বাজারের সর্বশেষ অবস্থা। আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। ডক্টর RM দেবনাথের সাথে ফিরে যাচ্ছি আলোচনায়। বিরতির পর আবারও স্বাগত। আমরা তো কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের বিষয়টি সরকারের। তো এই বিষয়ে আপনি যদি ঋণ না নেয় সরকার, তাহলে কি করতে পারে? অন্য কোনো উপায় কি আছে? অনেক উপায় আছে। ঋণ তো এটা ব্যাপকভাবে ঋণ নিতে হচ্ছে, কোনো বিকল্প যেহেতু আমরা বের করতে পারছি, কিন্তু বিকল্প আছে। আমি উদাহরণ দিয়ে বলছি। 1 নম্বর বিকল্প হচ্ছে এত বড় বাজেটের দরকার নেই। কেন? কারণ আমরা 1 টাকার কাজ 2 টাকা দিয়ে করি। এই হচ্ছে একটা বড় সমস্যা। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যত টাকা খরচা হয় তার 50% টাকা সবাই আমরা জানি এটা বেফজল টাকা। এই টাকাটা চুরি, দুর্নীতি, নানাভাবে নষ্ট হয়। তার মানে বাংলাদেশে 1 টাকার কাজ 2 টাকা দেওয়া হয়। এটা বহু সরকার বলেছে, বহু অর্থমন্ত্রী বলেছে। এই জায়গা যদি আমরা ঠিক করতে পারতাম, আমাদের চুরি, চামারি, দুর্নীতি, অদক্ষতা ইত্যাদি যদি বন্ধ করতে পারতাম, তাহলে এত বড় বাজেটের দরকার হতো না, আর এত ঋণেরও দরকার হতো না। এগুলো একটা। দ্বিতীয়ত, ন্যাশনালাইজড ব্যাংকের প্রচুর টাকা বকেয়া হিসেবে পড়ে আসছে, যেটাকে ক্লাসিফাইড লোন বলে। এই টাকাকে আমরা বলি যে কুরিন, ব্যাড ডেট হিসেবে পড়ে আছে। এগুলো মামলাধীন, হাইকোর্টে মামলা ঝুলে আছে হাজার হাজার কোটি টাকা। এই মামলাগুলো যদি আমরা নিষ্পত্তি করতে পারতাম, এই কুরিনের টাকাগুলো যদি আমরা আদায় করতে পারতাম, এনে হাজার হাজার কোটি টাকা আমরা পেয়ে যেতাম। 2 নম্বর পথ। 3 নম্বর পথ, প্রচুর ট্যাক্স মামলা আছে, করের মামলা যেটাকে বলে। এই করের মামলায় ওইগুলো ঝুলে আছে। ওগুলো যদি আমরা ঠিক করতে পারতাম, রিজলভ করতে পারতাম, ওইখান থেকে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। নেক্সট হচ্ছে যে ভ্যাট, প্রচুর ভ্যাটের টাকা ফাঁকি দেওয়া হয়। ওইটাতে যদি আমরা এই ভ্যাট ফাঁকি দেওয়া 50% যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এত বড় এই ডেফিসিট আমাদের হতো না। মানে আপনি বলতে চাচ্ছেন যে ডেফিসিট পূরণের অন্যতম একটা দুর্নীতি দমনের বিষয়? নিশ্চয়ই নিশ্চয়ই। এটা শুধু এইটা না, এটা আমি অনেকগুলো পথের কথা বললাম। তারপরে ধরুন এই আরেকটা হচ্ছে ট্যাক্স মোবিলাইজেশন, রিসোর্সেস মোবিলাইজেশন। আমাদের এই দুর্ভাগা দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এই ছোটরা ট্যাক্স দেয়, কিন্তু বড় যারা তারা কোনো ট্যাক্স দেয় না। এই যে বর্তমান অর্থমন্ত্রী, আগের অর্থমন্ত্রী, এবং এমনকি বিরোধী দলের বর্তমানে যারা বিরোধী আছেন, তাদের যে অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব, তিনিও বলতেন যে এই যে গার্মেন্টস, হাজার হাজার গার্মেন্টস, ধরুন আপনি প্রতি বছর কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রতি বছর শ্রেষ্ঠ করদাতাদের পুরস্কার দেয়। কেউ বলতে পারবে না যে এখানে 2 জন গার্মেন্টসওয়ালার নাম আছে। এই গার্মেন্টসওয়ালারা তারা যদি কিছু ট্যাক্স দিত, তাহলে কিন্তু অনেক টাকার ট্যাক্স আদায় হতো। এই ডাক্তার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, বড় বড় সাংবাদিক, প্রচুর লোক আছে, প্রচুর ইনকাম করে। তারা যদি এই আয়ের উপর নর্মালি ট্যাক্স দিত, তাহলে কিন্তু সরকারের রাজস্ব অনেক বৃদ্ধি পেত। এরকম প্রচুর পথ আছে যেগুলোর থেকে আমরা আসলে রিসোর্স আরও অনেক বেশি মোবিলাইজ করতে পারতাম। যদি রিসোর্স মোবিলাইজ করতে পারতাম, তাহলে তো আমার ঋণের প্রয়োজন করে না।
এখন দুঃখজনক অবস্থা হচ্ছে আমাদের পুরো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা দেখবেন, যেটাকে বলে আমরা এডিপি বলি, পুরো এডিপিটা হচ্ছে আমাদের ঋণের উপর নির্ভরশীল। দেখবেন যত টাকা ডেফিসিট তার চেয়ে কিছু টাকা বেশি হচ্ছে এডিপির পরিমাণ। তার মানে ডেভেলপমেন্টের জন্য আমাদের কোনো টাকা নেই। সমস্ত টাকাটা হয় বিদেশ থেকে আসছে, না হয় ব্যাংকিং সেক্টর থেকে আসছে, না হয় সঞ্চয়পত্র থেকে আসছে। তো এটা তো কাম্য পরিস্থিতি না। আমাদের স্বাধীনতার প্রায় 41 বছর, এটা কাম্য পরিস্থিতি না। তার মানে আমি আপনার প্রশ্নের জবাবে যেটা বলতে চাই, রিসোর্সেস মোবিলাইজেশনের প্রচুর বিকল্প ব্যবস্থা আছে, আমরা সেদিকে যেতে চাই না, কারণ পথগুলো খুব কঠিন। এটা যে কোনো একটা জনপ্রিয় সরকারের জন্য এই পথে যাওয়া খুব রিস্কি পথ, কারণ এতে ভোটের প্রশ্ন আছে, নানা সাপোর্ট নষ্ট হওয়ার প্রশ্ন আছে, ডিসেনশনের প্রশ্ন আছে, ক্ষোভের প্রশ্ন আছে। কারণ লোকে তো আমাদের দেশের সমস্যা হচ্ছে লোকে তো ট্যাক্স দিতে চায় না, কেউ ট্যাক্স দিতে চায় না। ট্যাক্সের কথা বললেই মানুষ খেপে যায়। তো সেই জন্য সরকার সাধারণত অজনপ্রিয় কাজে কোনো সরকারে যেতে চায় না। কিন্তু এবার তো কিন্তু বলা হচ্ছিল যে করের হারের থেকে করের আওতা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। যেমন এই বর্তমান গভর্নমেন্ট কয়েকটা ভালো কাজ করেছে, যেমন সাংসদ যারা আছেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্পিকার, এটা আমাদের জন্য একটা বড় রকমের সিদ্ধান্ত হয়েছে। এটার জন্য সরকারকে ধন্যবাদ দিতেই হয়। এটা এইরকম পদক্ষেপ যদি, কিন্তু পাশাপাশি আবার আরেকটা কাজ করেছে যেটা কি সমর্থন করা যায় না। এই যে সাংসদরা এরা বিনা ট্যাক্সে গাড়ি নিয়ে নিলেন, এখানেও 300 কোটি টাকা আমরা পাই। এই টাকাটা পেলেও তো আমাদের এই এত ডেফিসিট থাকে না, এত ঋণ ব্যাংকের থেকে নিতে হয় না। আরেকটা হচ্ছে সরকার, যেটা আপনার প্রশ্ন ছিল, ব্যাংকিং ব্যবস্থার থেকে ঋণ না নেওয়া। ব্যাংকে মোর পার্টিকুলারলি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সরকারের ঋণ নেওয়া উচিত না। ব্যাংকিং সেক্টরে সরকারের যাওয়া উচিত না। না গিয়ে তারা যেটা করতে পারে, যেটা গেল বছরে হলো না, যে কাজটা সঞ্চয়পত্র করা। সঞ্চয়পত্র, মিডল ক্লাসের কাছে কিছু সঞ্চয় আছে, আমাদের সঞ্চয়টা অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। সঞ্চয় এবং বিনিয়োগ দুটি কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে আছে। তো মিডল ক্লাসের কাছে যে সঞ্চয়টা আছে, এই সঞ্চয়ের টাকাটা ব্যাংকের আমানতে আসে, সঞ্চয়পত্র হিসেবে আসে। এই জায়গাটাতে আমরা অনেক কাজ করতে পারি বলে আমার ধারণা। সরকার সঞ্চয়পত্র বিক্রি করে আরও এই সঞ্চয়পত্রকে করমুক্ত রাখা। সঞ্চয়পত্র করমুক্ত মানে সঞ্চয়পত্রের উপর যে ইন্টারেস্টটা পায় এই মধ্যবিত্ত, তার এই ইন্টারেস্টের উপর কোনো কর যাতে না হয়, তাহলে দেখা যাবে লোকেরা সঞ্চয়পত্র কিনতে মোটিভেটেড হবে। তাহলে সরকার কিন্তু এই ব্যাংক ব্যবস্থায় কিন্তু না গেলেও হয়তো পারে, বা গেলেও তখন এত বেশি ঋণ ব্যাংকিং ব্যবস্থা থেকে না করলেও হবে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, ব্যাংক ব্যবস্থার প্রসঙ্গে আসি, যে সম্প্রতি কিন্তু বেশ কয়েকটি 9টি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তো এটির ইতিবাচক বা নেতিবাচক দিক কি মনে করছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে দেশের আমাদের ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, এই সিদ্ধান্তটা সময় উপযোগী হয়নি। এই ব্যাংকগুলো প্রথমত আমাদের যে ইকোনমির, বর্তমান ইকোনমির যে সাইজ, আমাদের প্রতিবেশীদের ইকোনমির যে সাইজ আছে, ভারত, শ্রীলঙ্কা, বার্মা, পাকিস্তান, মালয়েশিয়া, এই সমস্ত দেশে তাদের যে ব্যাংকিং ব্যবস্থার, ব্যাংকের সংখ্যা, জিডিপির গ্রোথ রেট এবং জিডিপির পরিমাণ, সেই তুলনায় কিন্তু আমাদের নতুন করে ব্যাংক দেওয়ার খুব সুযোগ ছিল না। আমরা জানি বাংলাদেশ ব্যাংকের পজিশনও এটাই ছিল। পরবর্তী সময়ে যে কোনো কারণেই হোক এই ব্যাংকগুলো দিতে হয়েছে। আমি বরাবর বলে এসেছি যেটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের দেশকে যদি আমরা 4টা ডিভিশনে ভাগ করি, ডিভিশন বেশিই আছে, যেমন উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, আমাদের পূর্বাঞ্চল, এদিক দিয়ে চট্টগ্রাম ডিভিশনে, সিলেট ডিভিশন। চট্টগ্রাম সিলেট ডিভিশন মোটামুটি উন্নত আছে। আমি খুব জোরালোভাবে মনে করি আমাদের পদ্মার ওই পাটটা এখন অবহেলিত। যেমন রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন যারা, সেখানে মাথাপিছু আয়, মাথাপিছু ঋণ, ব্যাংক ঋণ, মাথাপিছু ব্যাংক আমানত লোয়েস্ট এখানে। এমনকি ডেভেলপমেন্টের যে টাকা আছে সেটাও কম যায় সেখানে, এমনকি সোশ্যাল সেফটি নেটের টাকা সেটাও কম যায়, অন্যান্য সাহায্যের টাকা সেটাও কম যায়, এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম যেগুলো বাইরের থেকে টাকা আসে সেই টাকাগুলো সেখানে কম যায়। এইসব অঞ্চল অবহেলিত হয়ে আছে, অথচ অবহেলার পাত্র হওয়ার উচিত না তাদের। কারণ আমরা কিন্তু বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছি এই বৈষম্যের বিরুদ্ধে, আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে। এরকম একটা আঞ্চলিক বৈষম্য আমাদের নিজেদের হোক, এটা তো কাম্য না। সেই কারণে আমি মনে করি নতুন ব্যাংক যারা আসছে তারা খুব ভালো হবে, তারা যদি ওইসব অঞ্চলে যায় এবং ওইসব অঞ্চলের উন্নয়নের কাজগুলো তারা হাতে নেয়, তাহলে দেশবাসীর প্রশংসাও তারা পাবে এবং তারা নিজেরও তখন এই ব্যাংকগুলো ইতিবাচক একটা দিক আসবে এবং ইতিবাচক প্রভাব তারা ফেলতে পারবে।
তাদের যাওয়া উচিত খুলনায়, তাদের যাওয়া উচিত বরিশালে কাজ করা উচিত, সেসব অঞ্চলের লোকদের চাকরি দেওয়া উচিত, সেসব অঞ্চলের লোকদের উন্নয়ন প্রকল্প নেওয়া উচিত। তাহলে সরকারের এই সিদ্ধান্তটা লোকে কিন্তু সমর্থন করতে পারবে। আদারওয়াইজ যদি তারা এই ঢাকায় আবার বসে, সবাই 9টা ব্যাংক ঢাকায় বসে, ঢাকার মার্কেটে তো এমনিতেই মার্কেট স্যাচুরেটেড, এমনিতেই এক ব্যাংকের টাকা নিয়ে আরেক ব্যাংক কারাকারি করে, এক ব্যাংকের অফিসার নিয়ে আরেক ব্যাংক কারাকারি করে। তো কিন্তু ওই দিকটা যদি তারা যায়, তাইলে কিন্তু আমি মনে করি সরকারের এই সিদ্ধান্তটা জনগণ সমর্থন করবে, এবং অর্থনৈতিক বিশ্লেষক আমার মতো যারা আছেন সবাই কিন্তু এক বাক্যে সমর্থন করবে যে না, এটা রাইট ডিসিশন হয়েছে। সেটাই। এবং মানে আজকে আমাদের এই পর্যন্ত সময় নিয়ে আমাদের হাতে আর, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার আপনাকেও জন্য। ধন্যবাদ। এবার নিচ্ছে একটা বিরতি। নিয়মিত সংবাদের পর ফিরে আসবো পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।